বিভিন্ন দেশের ওপর নতুন করে আমদানি শুল্ক নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৬৯টি দেশ ও বাণিজ্য অংশীদারের পণ্যের ওপর শুল্ক আরোপ করা হয়েছে ১০ থেকে ৪১% পর্যন্ত। দর্শক, এ বিষয়ে আমাদের সাথে কথা বলার জন্য যুক্ত হচ্ছেন বিকেএমই এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী। ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী এবং ফজলে শামীম এহসান, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নির্বাচিত সংবাদে আজকের আয়োজনে। ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, প্রথমে আপনার কাছে যেতে চাই। বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক 15% কমলো, এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ বাংলাদেশের জন্য। তবে সবমোট যদি শুল্কের কথাটা চিন্তা করি 35%, এটি তো এখনো বেশ চড়া। সেক্ষেত্রে আসলে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে কি প্রভাব পড়তে যাচ্ছে? জি, ধন্যবাদ। আমি যে বিষয়টা দিয়ে শুরু করি, দেখেন এই ট্যারিফকে যদি চিন্তা করেন যে একটা ট্যারিফ ওয়ার হিসাবে পৃথিবীতে, তাহলে এখন সফলতা মানে হচ্ছে কে কতটুকু কমাতে পারলো। আপনার যে উপস্থাপনা, সেইখানেই যদি রাষ্ট্রগুলার পরিসংখ্যান দেখেন, তাহলে বলবেন প্রথম অবস্থায় 35 যখন 20 হয়, তখন নিশ্চিন্তে সফলতা, এটা এক ধরনের বড় সফলতাই বাংলাদেশের জন্য। কিন্তু একইভাবে যদি চিন্তা করেন, সমস্ত রাষ্ট্রগুলাই তো নেগোসিয়েশন করেছে। অতএব সেই 78 রাষ্ট্রের বর্তমান চিত্র যদি দেখেন, 62% রাষ্ট্র যারা আমাদের থেকে কম নেগোসিয়েশন করতে পেরেছে। অতএব সফলতার মাত্রা যদি চিন্তা করেন, তাহলে ফার্স্ট বেস্ট, সেকেন্ড বেস্ট, থার্ড বেস্ট, উই আর দ্য ফোর্থ বেস্ট, আর লাস্ট আরেকটা সিরিজ থাকে। অতএব সফলতা আরো যে সামনে আরো সফল হওয়া যায়, সেটা কিন্তু আমি বর্তমান সফলতার মধ্যেও দেখতে পাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে, হ্যাঁ, এখন এই প্রতিযোগিতাটা আমরা কেন এত বড় ভাবে দেখছি, যে 20% প্লাস 15%, আপনি যে কথাটা বললেন 35% ট্যারিফ দিতে হবে, তাও কেন বড় সফলতা? প্রথমত আপনি চিন্তা করবেন, যে কোনো ধরনের ট্যাক্সিং, কাস্টমস মানে আপনি শুল্ক মানেই হচ্ছে কাইন্ড অফ ট্যাক্সিং নেগেটিভ ইনসেন্টিভ হিসাবে কাজ করে। অতএব গ্লোবালি এই 78টা রাষ্ট্রের যে কোনো ভাবেই হোক, প্রোডাকশন সামান্য পরিমাণ হলেও ক্ষতিগ্রস্ত হবে তাত্ত্বিক দিক থেকে। তারপরেও আমাদের সন্তুষ্টির মাত্রা কোথায়? সন্তুষ্টির মাত্রা হচ্ছে, আমি যখন আমার প্রতিযোগী রাষ্ট্রের দিকে তাকাই, তখন আমি আসলে শান্তি পাই। সেই শান্তির জায়গাটা হচ্ছে, আমার প্রতিযোগী রাষ্ট্র যে আমার ঘেরে নিয়ে তো এক্সপোর্টটা, ইন্ডিয়ার কথা ভাবতে পারেন। কারণ ইন্ডিয়া যেভাবে ইনসেন্টিভাইজ করছে এই সেক্টরটাকে, তাতে আমাদের ব্যবসায়ীরা যারা এই আরএমজির সাথে সম্পৃক্ত, তারা একটা আতঙ্কের মধ্যে ছিল। এখন তাদের 25% হওয়ায় 25 প্লাস যেটা 15-40% প্লাস হচ্ছে বাংলাদেশের 35%, সেই ক্ষেত্রে 5% যে একটা বেনিফিট, সেটা বাংলাদেশ পাবে। আরেকটা হচ্ছে, এটাকে যদি আপনি আরো ক্রিটিক্যালি দেখেন, সেটা কিন্তু যুক্তরাষ্ট্র ভার্সাস চায়নার সাথে সম্পৃক্ততা, রাশিয়ার সাথে সম্পৃক্ততা। সেই জায়গা থেকে চিন্তা করলে চায়না গ্লোবাল মার্কেটের একটা বিগ প্লেয়ার, যার সাথে অন্যদের তুলনা চলে না। অতএব সেই জায়গা থেকে চায়নার একটা বড় অংশ বিভিন্ন দিকে ছুটবে। সেই ছুটার জায়গাটা বাংলাদেশ যদি কোনো ধরনের কস্ট অ্যাডভান্টেজ, সেটা টেকনোলজি অ্যাডপশন, অ্যাডভান্স টেকনোলজি প্রয়োগ করার মাধ্যমে সুযোগটা নিতে পারে, তাহলে এই প্রতিযোগিতার মধ্যেও বাংলাদেশের যে এক্সপোর্ট, সেটা কমার কোনো লক্ষণ থাকবে না। জি, ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, আরেকটি প্রসঙ্গে আসতে চাই। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি যে হলো, 15% শুল্ক কমলো, যুক্তরাষ্ট্র নিশ্চয়ই কিছু না কিছু পেয়েছে। কিছুদিন আগের প্রসঙ্গে যদি বলি, যে একটি খবর আমরা সব জায়গায় দেখেছিলাম যে বোয়িং থেকে 25টি উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ, এবং সেই সাথে গম কিনবে যুক্তরাষ্ট্র থেকে, এবং এলএনজি আমদানিরও একটি প্রতিশ্রুতি দিয়েছে। বোয়িং এর প্রসঙ্গটি যদি ধরি, এই মুহূর্তে বাংলাদেশের আসলে 25টি বোয়িং কেনাটা কতটা যৌক্তিক? দেখেন, এটা তো বিজনেস স্ট্র্যাটেজি যে বাংলাদেশ কিনবে। এখন বিষয়টা হচ্ছে, আপনি যদি কিনে ঘরে রেখে দেন, সেটাকে ব্যবসায় ব্যবহার না করেন, ইভেন এক্সিস্টিং যা আছে সেটাও যে লুজিং কনসার্ন, সেই জায়গা থেকে যদি আপনি বিবেচনা করেন, তাহলে আপনি বলবেন যে এটার উপকারিতা, বেনিফিট কস্ট রেশিওর দিক থেকে কম। অতএব সেই জায়গা থেকে আমি বলবো যে এটা একদিনে কিনবে না, হয়তো দীর্ঘমেয়াদে কিনবে। এখন পেমেন্টটাও যে ডেফিসিট কমাবে, এই বছর কমাবে না,
কত বছরে কমাবে, কখন পেমেন্ট হবে, তার উপর কিন্তু আমেরিকার যে ঘাটতি সেটা কমানোটা নির্ভর করছে। একইভাবে যদি অন্য পণ্যের কথা বলেন, ট্রেড ডাইভারশন করা, এক রাষ্ট্রের সাথে ব্যবসা ছিল, আপনি সেটাকে সংকুচিত করে যুক্তরাষ্ট্রের সাথে প্রসারণ করবেন ঘাটতি কমানোর জন্য। সেই ক্ষেত্রে এক্সিস্টিং রাষ্ট্রের সাথে যে রিলেশনশিপ, আপনি তো পূর্ণ মাত্রায় ব্যবসা উইথড্র করছেন না, বাকি এক্সিস্টিং যদি তারাও ইউনাইটেড স্টেটসের মতো বিহেভিয়ার করে, আপনি যদি গম প্রতি কেজিতে 20 টাকা থেকে 25 টাকা বেশি ধরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করতে পারেন, তাহলে আমার কাছ থেকে আরো বাড়তি দামে কেন কিনবেন না? সেই ধরনের বিষয়গুলা বাণিজ্যিক সম্পর্ক, যে বাণিজ্যিক কূটনীতিকে যে সফলতার দ্বার আমরা উন্মোচন করেছি যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে, ঠিক প্রতিবন্ধকতাও কিন্তু এক্সিস্টিং রাষ্ট্র থেকে যখন বাণিজ্য ডাইভার্ট করবেন, তখন সেই সকল রাষ্ট্রের সাথেও কিন্তু আলোচনা চালিয়ে যেতে হবে যাতে সুসম্পর্কটা থাকে। না হয় কিন্তু বেনিফিটস যে পরিমাণ একরু হবে যুক্তরাষ্ট্রের সাথে, সেই পরিমাণ দ্রব্যাদি যদি আমদানি করেন, আমদানি জনিত খরচ বাড়বে। হু বিয়ার দ্য কস্ট? সেটা কি জনগণ যদি সরাসরি দিতে হয়, তাহলে কিন্তু মূল্যস্ফীতির একটা সংখ্যাও কিন্তু থেকে যাবে। আর সরকার সেটা যদি সাবসিডাইজ করেন, সাবসিডি হলে IMF এর যে নীতি অনুযায়ী এখন রাষ্ট্র ব্যবস্থা নিচ্ছে, সেটা সেন্ট্রাল ব্যাংকের পলিসি থেকে এবং আর্থিক প্রতিষ্ঠান সংস্কার থেকে, তার বিপক্ষে কিন্তু আপনার অবস্থান হয়ে যায়। অতএব সেই জায়গায় সাবসিডি করতে পারবে কি পারবে না, IMF এর সেই কমানোর যে ইঙ্গিত, সেই জায়গা থেকে। অতএব এইগুলা অনেক ধরনের রাষ্ট্রের এই বিষয়গুলা আসলে হিসাবায়নের দরকার, যে প্রকৃতপক্ষে আমাদের বাকি যে বিজনেস ডিল, সেই জায়গাগুলা কোথায় এবং কোন দিকে যাবে। জি, ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী শুনছিলাম আপনার বক্তব্য। আমরা এবার যেতে চাই ফজলে শামীম এহসান, নির্বাহী সভাপতি বিকেএমই আপনার কাছে। জনাব ফজলে শামীম এহসান, প্রতিযোগী দেশগুলোর সাথে যদি আমরা তুলনা করি, আমরা মাত্র শুনছিলাম ভিয়েতনাম, ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কার সাথে শুল্কের যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের হার কিন্তু খুব বেশি পার্থক্য নেই বাংলাদেশের সাথে। সেক্ষেত্রে আসলে এই বাড়তি শুল্ক দিয়ে মার্কিন বাজারে বাংলাদেশ পণ্যের টিকে থাকার সম্ভাবনা কতটুকু, বা চ্যালেঞ্জ কি দেখছেন আপনি? ধন্যবাদ। আমি আসলে একটু এই জায়গাতে আমাদের যে বাণিজ্য যে টিমটা ছিল, বাণিজ্য উপদেষ্টা নেতৃত্বাধীন, ওনাদেরকে একটা বিষয়ে ধন্যবাদ দিতে চাই, যে অ্যাটলিস্ট যে আমাদের যে প্রধান যে আমার পোশাক রপ্তানিকারক দেশগুলো আছে, সেইটার যে আপনার যে কাঠামো রেসিপ্রোকাল ট্যারিফের যে 19 থেকে 20% ভিতরে ওনারা আমাদেরকে এর ভিতরে রাখতে পেরেছেন, এটাও আমি একটা সাফল্য হিসেবে দেখি, যে অন্তত এর বাইরে চলে যেতে হয়নি, আমাদের 30-35 যেতে হয়নি। তো এটা একটি আমাদের ভালো দিক, আমি ওনাদেরকে এই জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিও আমাদের ধন্যবাদ, যে ওনারা এই যারা নাকি গার্মেন্টস এক্সপোর্টার মেইন কান্ট্রিগুলা আছে, ওনাদেরকে ভিয়েতনাম, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, তাদেরকে প্রায় 19-20 একই রকম ভাবে রেখেছে। এবং আপনার কোশ্চেনটা ধরে আমি যদি উত্তরটা দিই, যেহেতু নাকি এই সকল দেশগুলো একই জায়গাতে আছে, এবং নরমালি ইকোনমিক্স থিওরিতে বলবে যে আপনার ইম্পোর্ট ডিউটি কিন্তু এন্ড কনজিউমারের পে করার কথা, এটা যে মেকার তার না। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে একটা দেশের উপরে যদি বেশি থাকে, তখন ওই দেশটার উপর প্রেশার হতো যে এভারেজ ট্যারিফ 20% বাড়ছে, তোমার এখানে 25%, বাকি 5% তুমি দিবা। বাট যেহেতু নাকি আমরা মিনিমাম লেভেলে যারা আমাদের এক্সপোর্ট করে, আদার দেন চায়না, বাকি যারা প্রধান রপ্তানিকারক বা যুক্তরাষ্ট্রের প্রধান আমদানিকারক দেশ যেগুলো আছে, যেখান থেকে তারা আমদানি করে, তাদের প্রায় সমান 19 এবং 20। ফলে এখানে এই টাকাটা বায়ারদেরকে দিতে হবে, আমাদের উদ্যোক্তাদের, আমরা যারা রপ্তানিকারক, আমাদের একটু শক্ত অবস্থান নিতে হবে, যে যেহেতু নাকি আমরা মিনিমাম লেভেলে আছি, ফলে এটা আমরা কোনো মতে শেয়ার করব না। বরং তুমি যদি চায়না থেকে বা অন্য দেশ থেকে নিতে গেলে, ইন্ডিয়া থেকে নিতে গেলে, তোমার যেটা বেশি লাগতো, তুমি আমার থেকে নিলে ওইখান থেকে তুমি আমাকে কিছু শেয়ার করতে পারো, কিন্তু আমি কোনো কিছু শেয়ার করবো না, বিকজ এটা আমার ব্যাপার না, এটা তোমার ইম্পোর্ট ডিউটি, এবং আমি মিনিমাম লেভেলে আমরা আছি। ফলে আমার মনে হয় যে আমরা যদি শক্ত নেগোসিয়েশন করতে পারি বায়ারদের সাথে, এখানে আমরা হারবো না, বরঞ্চ ইন ফিউচার আমরা ভালো করতে পারবো। নিশ্চয়ই। ফজলে শামীম এহসান এবং ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। রাজধানীর উত্তরায় জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত সমাবেশে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আপনারা বুঝবেন, মা যখন পুত্র হারায়, সন্তান হারায়, যখন বাবার পিঠে ঘাড়ের মধ্যে সন্তানের লাশ থাকে, এর চেয়ে কষ্টের ব্যাপার আর কিছু থাকতে পারে না। সেই অবস্থায় তারা করেছেন, অনেক মানুষ সেই অবস্থার মধ্যে দিয়ে। একটা জিনিস আপনার মনে রাখতে হবে,
সেই দিন 4 তারিখে 5 তারিখে 4 বছরের শিশু থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত একসাথে বের হয়েছে। আমরা আর ফ্যাসিবাদকে দেখতে চাই না, হাসিনার পতন ঘটাতে হবে, তাই না? ওই কথাটা মনে রেখে, ওই মনের জোরটা রেখে এই দেশকে আমরা তৈরি করবো ইনশাল্লাহ। আমাদের তারেক রহমান সাহেবের নেতৃত্বে, তার যে পথ তিনি দেখাচ্ছেন সেই নেতৃত্বে বেগম খালেদা জিয়াকে স্মরণ করে এবং আমাদের যে প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবকে আবারও শ্রদ্ধা জানিয়ে আমি আপনাদের আজকে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তালি বাজাবেন না, তালি বাজাবেন না। কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না বাংলাদেশি নাগরিকদের ভিসা পাওয়ার বিষয়টি। অনেক দেশই সম্পূর্ণভাবে বন্ধ রেখেছে পর্যটক ভিসা কার্যক্রম। কোথাও কোথাও বেড়েছে ভিসা প্রত্যাখ্যানের সংখ্যা। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, ভুল বা মিথ্যা তথ্য দেওয়ার জন্যই এই জটিলতা। আর বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশকে নিয়ে আস্থার সংকটে ভুগছে বিভিন্ন দেশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন ইশরাত জাহান উর্মি। উর্মি, স্বাগত আপনাকে। প্রথমত যে বিষয়টি আপনার প্রতিবেদন দেখলাম মাত্র, সেখানে প্রশ্নটি এসেছে, সেটি হচ্ছে যে বাংলাদেশিদের কেন ভিসা দিতে চাচ্ছে না দেশগুলো? বর্তমান যে এই রাজনৈতিক পরিস্থিতি বা রাজনৈতিক অস্থিরতা, তার পরিপ্রেক্ষিতে কি দেশ ছাড়ার প্রবণতা বেড়েছে? যদি আপনাকে আমি বলি সামিয়া, দেখেন, আমি 3টা বিষয় কিন্তু এখানে তুলে ধরেছি। 3টাই আমার এই প্রতিবেদনে রয়েছে। প্রথমত হচ্ছে যারা সাধারণ যারা মানুষ বা শিক্ষার্থী, তারা যে বিষয়গুলো বলছেন সেটা হচ্ছে যে আগেও তো ছাত্ররা যেত, কিন্তু এখন দেশের বাইরে পড়তে যাওয়ার যেই প্রবণতা বা হার, সেটি অনেক বেশি বেড়েছে। অর্থাৎ তাদের দেশের শিক্ষা ব্যবস্থা বা পড়াশোনার বিষয়ে আসলে আস্থা তারা রাখতে পারছে না। ফলে যে বিশ্ববিদ্যালয়, আমি আপনাকে একটু উদাহরণ দিয়ে বলতে পারি, ধরেন ইউরোপের কোনো একটা দেশে পড়তে যেত আগে 200 ছাত্র আবেদন করতো, সেখান থেকে হয়তো কোনো একটি দেশ 20 জন ছাত্রকে বেছে নিত। সেই 200 ছাত্রর বদলে এখন 2000 ছাত্র কিন্তু ছাত্র বা ছাত্রী বা শিক্ষার্থী তারা অ্যাপ্লাই করছে। ওই দেশগুলো কিন্তু নির্দিষ্ট হারেই শিক্ষার্থী নেয়। অর্থাৎ তার মানে তখন তারা যাচাই বাছাই করে সেই 20 জনকেই কিন্তু নেবে। ফলে এই যে 200 জনের জায়গায় 2000 জন হয়ে গেল, 2000 জনের ভিসা পাওয়ার প্রাপ্তির যে বিষয়টি, সেটিও কমে যাচ্ছে, রেশিওটা কমে যাচ্ছে। এটি একটি বিষয়। পররাষ্ট্র উপদেষ্টা যেটি বলছেন যে আমরা ফেক ডকুমেন্টস অনেক সময় দিয়ে থাকি এবং এটা আমাদের আসলে একটা পুরনো সমস্যা, আমাদের এই সমস্যার সমাধান করতে হবে, এটা হচ্ছে সরকারি ভাষ্য। এবং তিনি খানিকটা বলছেন যে এটা আসলে আমাদের চারিত্রিক কিছু সমস্যা রয়েছে বাংলাদেশের মানুষের। এক দেশে ট্যুরিস্ট ভিসা নিয়ে সে দেশ থেকে অন্য দেশে চলে যাওয়ার প্রবণতা রয়েছে। এই কারণেও কিন্তু অনেকগুলো দেশ রীতিমতো ট্যুরিস্ট ভিসাও কিন্তু বন্ধ করে দিয়েছে, ট্যুরিস্ট ভিসাও যেতে দিচ্ছে না। ওয়ার্কিং ভিসা বা শিক্ষার্থী ভিসা তো দূরের কথা। অনেকগুলো দেশের কথা আমি বলেছি আপনাকে, ইন্দোনেশিয়ার মতো দেশ, যেখানে আমরা একসময় অনারেবল পেতাম, গত সরকারের আমলেই সেখানে অনারেবল বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন যেটি করতে হয়, সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এবং দীর্ঘ সময়ের ব্যাপার। যে সমস্ত দেশগুলোতে আমরা খুব সহজে ভিসা পেতাম, থাইল্যান্ড বা সিঙ্গাপুরের মতো দেশ, সেখানে প্রচুর সময় লাগছে। মালয়েশিয়ার মতো দেশ, প্রচুর সময় লাগছে এবং কখনো কখনো রিজেকশনের সংখ্যাও বেড়ে যাচ্ছে। এই গেল 2 নাম্বার। বিশেষজ্ঞরা যেটা বলছেন, যেটি আপনি বললেন, যে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং অর্থনৈতিক পরিস্থিতি, এই বিষয়গুলো কিন্তু এখন আর চাপা নেই। এটা সারা পৃথিবীর মানুষই কিন্তু দেখছে বাংলাদেশের অবস্থাটা কি। ফলে তাদেরও আমাদের দেশের মানুষের প্রতি এক ধরনের আস্থার সংকটের তৈরি হয়েছে, যার কারণে ভিসা আসলে দেওয়ার সংখ্যা কমে গেছে। এবং এই কারণে শুধু শিক্ষার্থী নয়, ভুগতে হচ্ছে কিন্তু সকলকেই। এমনকি ধরেন একদম ঠিকঠাক ডকুমেন্টস দিয়ে কেউ একজন শুধুমাত্র বেড়াতে যাবে, তারাও ভিসা পাচ্ছে না। এই হচ্ছে অবস্থা। নিশ্চয়ই এই ভিসা প্রত্যাখ্যানের যে হারটি বেশি, সেটি নিশ্চয়ই বাংলাদেশের ভাবমূর্তিতে একটি প্রভাব ফেলছে। এক্ষেত্রে যে পররাষ্ট্র উপদেষ্টা যেটি মিথ্যা তথ্য বা ভুল তথ্য দেওয়ার কথা বলেছেন, এ বিষয়ে পর্যাপ্ত নজরদারি বা সরকারের পক্ষ থেকে বা দূতাবাসগুলো কি পর্যাপ্ত পরিমাণে সতর্ক করছে সাধারণ মানুষকে?
জি, এটি আসলে পররাষ্ট্র উপদেষ্টার বিষয় তো আসলে অতখানি নয়, এটা আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। ফেক ডকুমেন্টস দেওয়া বা এই বিষয়গুলো, ভিসার ব্যাপারটা আসলে পাসপোর্ট বা ভিসার বিষয়গুলো কিন্তু আসলে দেখভাল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় যে কাজটি করতে পারে সেটা হচ্ছে দেশের ভাবমূর্তি কিভাবে ঠিক করা যায়, উজ্জ্বল করা যায়, সেই বিষয়টা তারা দেখভাল করতে পারে। এবং পররাষ্ট্র উপদেষ্টা আসলে এইবার দিয়ে আমি 3 থেকে 4 বার ওনাকে এই একই প্রশ্ন করেছি, তিনি একই কথা বলেছেন যে এটা আসলে আমাদের সমস্যা, আমরা ফেক ডকুমেন্টস দেই, আমরা ঠিকঠাক ভাবে অ্যাপ্লাই করি না, বা আমরা ভুলভাল কাজ করি, আমরা অনেক সময় অপরাধ প্রবণতায় জড়িয়ে পড়ি। এখন আমরা কিন্তু এই প্রশ্নও করেছি যে এই বিষয়গুলো তো আগেও ছিল, এটা এমন নয় যে কিছুদিন ধরে এই ঘটনা ঘটছে, এটি তো আগেও এই ঘটনা ছিল একই রকমভাবে ফেক ডকুমেন্টস দেওয়া। তখন ওনার যে উত্তরটি ছিল যে আগে দেয়া হলেও সেগুলো হয়তো একটা সময় পর্যন্ত সেগুলো হয়তো চেক ওইভাবে করা হয়নি। এখন সব প্রসেস কিন্তু খুব কঠিন, সব দেশই এখন নানান ধরনের রাজনৈতিক সমস্যায় ভুগছে, ফলে সকলেই কিন্তু কঠিন স্ক্রুটিনির মাধ্যমে তারপরে ভিসা দেয়। ফলে কেউ যদি এই ধরনের ডকুমেন্টস দিয়ে ফেলে তাহলে কিন্তু সেটা খুব দ্রুত ধরা পড়ে যায় এবং তখন আমরা এই ধরনের বিপদে পড়ি এই বিষয়টা। এবং আমাদের অপরাধ প্রবণতা তো রয়েছেই, আমরা বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আপনি দেখবেন যে আমরা খুব ঠিক শান্তিপ্রিয় মানুষ আমরা নই, এই একটি বিষয় রয়েছে। আপনি যে প্রশ্নটি করলেন সেটি আসলে আমি মনে করি যে সমন্বিতভাবে কাজ করার যে বিষয়, তারা তো বলছেনই যে আমরা চেষ্টা করছি, কিন্তু আসলে চেষ্টায় কতখানি হচ্ছে সেটি আসলে কাজেই তো দেখা যাবে। আশা করছি যে আমরা সেটি কাজে দেখব, সেই আশাবাদ ছাড়া তো আসলে এই মুহূর্তে কিছু বলার নেই আমাদের। ইশরা জাহান উর্মি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ।